আমি দুহাতে মেহেদি দিয়ে রুমে বসে আছি। মেহেদির আর্টিস্টের উপর ভীষণ রাগ করেই এখানে এসে পড়েছি, কারণ আমার হাতে জিসানের নাম লিখে দিয়েছে। মেহেদি দেওয়ার পর যখন হাত দুটো দেখলাম, খুব রাগের সাথে অবাকও হলাম, কারণ আমি কারো নাম লিখার কথা একবারও বলিনি। তাহলে মেয়েটি জানল কি করে? আশ্চর্য! আমি ত্বরিত গতিতে মেহেদি আর্টিস্ট করা মেয়েটির কাছে গিয়ে জানতে চাইলে মেয়েটি তখন হাতের ইশারায় আমাকে জিসানকে দেখিয়ে দেয়। আমি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই লোকটি নির্লজ্জের সীমা ছাড়িয়ে আমাকে চোখ মারে। কি অসভ্য লোকটা! জিসান নাকি মেয়েটিকে বলেছে আমার হাতে উনার নামটা লিখে দিতে? কি আশ্চর্য! আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করল না। এমন কেউ করে? অদ্ভুত! বাড়ির কেউ আমার হাতে উনার নাম দেখলে কি বলবো আমি? কি লজ্জাটা না পেতে হবে সবার সামনে! উফ! খুব আয়োজনের সাথে মেহেদি অনুষ্ঠান শেষ হল। ছোটদের সাথে সাথে বড়রাও মেহেদি দিয়েছে দুহাত ভরে। সবাই কম বেশি আনন্দ করেছে আজ। রূপদাকেও সব কাজিনরা ধরে মেহেদি দিয়ে দিয়েছে, কারণ রূপকদা নিজের বিয়েতে নিজেই নাকি মেহেদি দিবে না। এটি নাকি মেয়েদের দেওয়ার জিনিস, তাহলে সে কেন দেবে? কিন্তু তার কথা কেউ তোয়াক্কা না করে মেহেদি অবশেষে দিয়েই দিল। এসবের মাঝে একটা মজার ঘটনা হল, জিসানকে দেখে রূপকদার কাজিন আশা আপু ভীষণভাবে ক্রাশ খেয়েছে। আশা আপু রূপকদার মামাতো বোন। অবশ্য উনাকে প্রথম দেখায় বাড়ির সব মেয়েরাই এমনই ক্রাশ খেয়েছে, কিন্তু আশা আপু একটু বেশি সিরিয়াস মনে হয়। তাই সবাইকে নাকি শাসিয়ে বলেছে জিসানের দিকে কাউকে নজর দিতে না। তাহলে সবার খবর আছে। আমরা যতগুলো মেয়ে আছি বিয়ে বাড়িতে, তার মধ্যে আশা আপুই সবার বড়। এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে, তাই তার ক্রাশকে কেউ নজর দিতে পারছে না। কিন্তু সে তো আসল ঘটনা জানেই না, জানলে কি করবে আল্লাহই জানে। আজ অনুষ্ঠানেও জিসানের আশপাশের ঘুরতে দেখেছি, কয়েকবার সেধে সেধে কথা বলতেও দেখেছি। জিসান অবশ্য যতটা পারছে এড়িয়ে চলছে, কিন্তু মেয়েটা চিপকু টাইপের। ব্যাপারটা আমার ভীষণ মজা লাগছে। কিন্তু জিসানের রাগ সম্পর্কে আশা আপুর ধারণা নেই, মেজাজ গরম হলে থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবে। উনার কোনো ভরসা নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ খুব বিরক্ত লাগছে। বিরক্ত লাগার কারণটা হচ্ছে নীলা, সেই কখন ওকে ডেকে পাঠালাম এখনো আসছে না। অ্যাকচুয়ালি মেহেদির অনুষ্ঠানের জন্য আমি হালকা নীল কালারের একটা লেহেঙ্গা পরেছিলাম, বেশ ভালোই মানিয়েছিল, তবে হঠাৎ কিছু একটা বিঁধতে লাগলো পিঠে। হয়তো ব্লাউজের হুকের কারণে এমন পেইন হচ্ছে পিঠে। আমি মেহেদির কারণে দেখতে পারছিলাম না, তাই নীলাকে খবর পাঠালাম। কিন্তু নীলা মনে হয় বিদেশে চলে গিয়েছে, তাই আসতে এত লেট হচ্ছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে আমি মনে করলাম হয়তো নীলু এসেছে, তাই পেছনে না দেখেই বললাম, নীলু ইয়ার দেখতো আমার পিঠের চুলগুলো সরিয়ে ব্লাউজের হুকটাতে ব্যথা লাগছে, একটু ঠিক করে দে না। কেউ একজন আমার চুলগুলো খুব যত্নের সাথে পিঠ থেকে সরিয়ে এক কাঁধে রাখল। কেন জানি তার স্পর্শে আমার শরীরে শিহরণ জেগে উঠল। আমি বুঝতে পারলাম এটা নীলার হাত না, তাহলে কে? আমি লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। পেছনে ঘুরতে ঘুরতে বললাম, কে? এত বড় সাহস হয় কি করে আমাকে টাচ করার? কিন্তু সামনে দাঁড়ানো ব্যক্তিটাকে দেখে আমার চোখ চড়ক। এ কি আপনি এখানে? কেন অন্য কাউকে আশা করেছিস তুই? জিসান ভ্রুটা কুঁচকে জিজ্ঞেস করল। আমি ভেবেছিলাম নীলা এসেছে তাই। আমি তার চোখের দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না। জিসান অনেকক্ষণ ধরে তিশাকে নিচে খোঁজাখুঁজির পর যখন পেল না, তখন উপরে আসল চেক করতে
কারণ জিসান ভালো করেই জানে তিশা এখন একটু অভিমান করে বসে আছে, তাই ওকে খুঁজতে এসেছে। জিসান তিশার সামনে এগোতে থাকলে তিশাও ভয় পিছিয়ে যায় আর পেছনের আলমারির সাথে আটকে যায়। জিসান তিশার কাছে এসে কোমরটা ধরে ঘুরিয়ে ফেলে। ব্লাউজের হুকটার দিকে হাত বাড়ালে তিশা বাধা দেয়, থাক, লাগবে না, আমি এখনই চেঞ্জ করে ফেলছি। তোকে কি আমি জিজ্ঞেস করেছি লাগবে কি না? তাহলে কেন নিজের ব্রেনে এত চাপ দিচ্ছিস? চুপচাপ দাঁড়িয়ে থাকবি। হুকটা ঠিক করার সময় জিসানের হাতের স্পর্শে তিশা বারবার কেঁপে উঠছে। চোখ দুটো খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ তিশার মনে হলো পিঠে কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়া পড়ছে। সাথে সাথে তিশা সামনে ঘুরে যায়। তা দেখে জিসানের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। জিসানের এই হাসির রহস্য তিশা বুঝে উঠতে পারছে না, তাই তিশা জিসানের সাইড দিয়ে চলে যেতে নিলে জিসান কোমরটা ধরে আবার নিজের সামনে দাঁড় করাই। জিসানের চোখে কেমন এক কামুকতার নেশা দেখতে পাচ্ছে তিশা। আজ জিসানকে একদম অন্যরকম লাগছে। কেমন নেশা ভরা চোখে তাকিয়ে আছে, তিশা বুঝতে পেরেই চলে যেতে চাইছিল। কিন্তু এখন জিসান তাকে আটকে ফেলেছে। জিসানের হাত কোমর থেকে আস্তে আস্তে তিশার পিঠে স্লাইড করছে, তা দেখে তিশা পিপলিজ ছাড়ুন। কি করছেন? জিসান হঠাৎ তিশার গলায় মুখ ডুবিয়ে শ্বাস নেয়। প্রগার মায় বলে, কেন তোর ভালো লাগছে না? না প্লিজ ছাড়ুন। কাপা কাপা গলায়, জানিস তোকে আজ খুব হট লাগছে, একদম সানি লিওনের মতো। সানির মতো সুন্দর তো তুই আগেই ছিলি, আজ দেখছি সানির মতো আগুন লাগা দেহ তোর। তার উপর এত সেজেগুজে বড় গলার ব্লাউজ পরে আমাকে পাগল করে ফেলেছিস। ভাবছি আজ একেবারে বাসরটা সেরেই ফেলি। কি বলিস? তিশা এতক্ষণ চুপ থাকলেও এখন কান্না করে দেয়। রাগে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে মন চাইছে। তিশা ভাবতেও পারেনি জিসান ওকে এসব কথা বলবে। আপনি একটা অসভ্য মানুষ, প্লিজ যান এখান থেকে। তিশা চোখমুখ খিচে কথাটা বলে। এবার জিসানের চোখ দিয়ে যেন আগুন ঝরে। এতক্ষণ ও ইচ্ছা করেই কথাগুলো বলেছিল তিশাকে। আচানক জিসান তিশার গাল দুটো চেপে ধরেও, আচ্ছা আমি এখন অসভ্য? আর তুই যে ফিটিং আর বড় গলার ড্রেস পরে পর পুরুষের সামনে শরীর দেখিয়ে আনন্দে ঘুরছিস সেটা কি? তোর দিকে সবাই কতটা খারাপ নজরে তাকিয়েছিল জানিস? আর এখন আমি বলছি বলে অসভ্য হয়ে পড়েছি। অসভ্য কাকে বলে জানিস? জিসান এক টান দিয়ে তিশার ব্লাউজটা ছিঁড়ে ফেলে। জিসানের এমন কাণ্ডে তিশা হতভম্ব হয়ে যায়। তিশার বাহু দুটা চেপে ধরে বলে, আমি সেই প্রেমিক পুরুষ না যে প্রেমিকার ভুলগুলো দেখেও চুপ হয়ে থাকবে, বা তার সব অন্যায়গুলো বাচ্চামি মনে করে মাপ করে দেবে। আমি যেমন ভালোবাসতে পারি তেমনি শাসনও করতে পারি। তাই আজ লাস্ট ওয়ার্নিং তোকে। এর পরেও যদি দেখি এমন ড্রেস পরেছিস, তাহলে তোর এমন অবস্থা করব যে নিজের দিকে নিজেই তাকাতে পারবি না। মনে রাখিস। জিসান তিশাকে ছেড়ে দিয়ে ঘটঘট করে চলে গেল রুম থেকে। আর তিশা ধপাস করে নিচে বসে পড়ল। ভীষণ কান্না করতে মন চাইছে তিশার এখন। নিশি অনেকক্ষণ ধরে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য একটু পানি খাবে, কিন্তু কাউকে পাচ্ছে না। হঠাৎ রায়হানকে দেখতে পেল। মুখ দিয়ে একটা উফ শব্দ বের হল। হোয়াইট কালারের পাঞ্জাবিটাতে কি জোশ লাগছে আমার হিরোটাকে। এই লোকটা হোয়াইট কালারটা একটু বেশি পরে, অবশ্য ভালোও লাগে অনেক। রায়হান ভাইকে দেখলেই আমার বুকটা ধুপধুপ করতে লাগে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করে, কিন্তু এই লোকটা সবসময় আমার অনুভূতিতে এক বালতি গরম পানি ঢেলে দেয়, আর এতে আমার শরীরের জ্বালাপোড়া আর বেড়ে যায়।
হঠাৎ নিশি মৃদু স্বরে রায়হানকে হাঁক পেরে বলে, একটু এদিকে আসবেন। রায়হান ভ্রুটা কুঁচকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুই আমাকে এভাবে ডাকলি কেন? আমার না খুব পিপাসা পেয়েছে। তো আমি কি করব? তোর পিপাসা নিবারণের জন্য কি কাউকে পাঠাতে হবে? আর ফাজিল মেয়ে বড় ভাইয়ের বন্ধুর সাথে এমন লেম মার্কা কথাবার্তা বলতে লজ্জা করে না? নিশি একটু বিরক্ত হয়ে, আপনি কি সহজ ভাষায় কথা বলতে পারেন না? সবসময় কথায় থার্ড মিনিংস ইউজ করেন কেন? সেটা আমার ব্যাপার, তোর মন না চাইলে কথা বলিস না। আমি আসি এখন। আরে দাঁড়ান, আমাকে একটু পানি তো পান করিয়ে দিয়ে যান। কেন, তোর হাতে কি হয়েছে? নিশি হাত দুটো রায়হানের সামনে এনে দেখায় হাতে মেহেদি দেওয়া। তাই এই সরা সরা তাড়াতাড়ি, তোর হাত থেকে গোবরের গন্ধ আসছে। ছি, নাক মুখ ছিটকিয়ে নিশি অবাক হয়ে গেল রায়হানের কথা শুনে। মেহেদির এত সুন্দর ঘ্রাণটা নাকি তার কাছে গোবরের গন্ধ লাগছে। নিশি একটু বিরক্ত হল আজ রায়হানের এমন ব্যবহারে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখান থেকে, আপনাকে আর খাওয়াতে হবে না পানি। আমি অন্য কাউকে খুঁজে নেব। নিশি রায়হানের সাইড দিয়ে যেতে নিলে খপ করে নিশির চুল ধরে ফেলে রায়হান। আমাকে অ্যাটিটিউড দেখার সাহস করবি না, দাঁতে দাঁত চেপে বলে। না হলে থাপড়িয়ে তোর দাঁত ফেলে দেব। শুধু এসব কথাই বলতে পারেন, ভালো কথা তো শিখেনি নাই। বিড়বিড় করে কথাটা বলে নিশি। রায়হান এক গ্লাস পানি মুখের সামনে ধরে, নিশিও আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নেয়। অন্ধকার রুমে নীলা ও তিশা বিছানায় শুয়ে আছে। আর জানালা দিয়ে চাঁদের আলো তাদের মুখে পড়ছে। তখন জিসান যাওয়ার পরপরই নীলা রুমে প্রবেশ করে। এসে দেখে তিশা কান্না করছে। নীলা তখন খুব কষ্টে তিশাকে শান্ত করাই। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে এই কথাটি শুনেছিস নিশ্চয়ই। জিসান ভাইও তোকে অনেক ভালোবাসে। কিন্তু আমি কেবল তার শাসনই দেখি, ভালোবাসা তো দেখিনি কখনো। উনি সর্বদা আমার সাথে এমন করে। উনি তোকে ভালোবাসে বলেই শাসন করে। তোর অন্যায়গুলো কখনো প্রশ্রয় দেয় না। জানিস সত্যিকারের প্রেমিক সেই। কিন্তু কথা হলো, তুই উনার ভালোবাসা কখনো বুঝতে চাসনি। নিজেকে ভাইয়ার কাছ থেকে গুটিয়ে ফেলেছিস। এভাবে চলতে থাকলে একদিন তুই ভাইয়াকে হারিয়ে ফেলবি। সেদিন হয়তো বুঝবি তুই কতটা ভাগ্যবান যে জিসান ভাইয়া তোকে এত ভালোবাসে। আমাকেই দেখ, এত ভালোবাসার পরও অবশেষে ধোঁকা পেলাম। কিন্তু জিসান ভাইকে দেখ, এত বছর বিদেশ থাকার পরও তোকে ভুলেনি। তার মতো ছেলের জন্য যে কোনো মেয়ে পাগল হবে, অথচ দেখ উনি তোর জন্য পাগল। তাই বলছি, উনার রাগের ভেতরে তোর জন্য যে ভালোবাসাটা আছে সেটা অনুভব করার চেষ্টা কর। তিশার মা মিসেস রেনু কখন ধরে তিশাকে ডাকছে, কিন্তু তিশা বিছানা থেকে ওঠার নামই নিচ্ছে না। আজ নাকি এই রুম থেকেই বের হবে না, হলুদেও যাবে না। তিশা জিসানের উপর জেদ করেই শুয়ে আছে। আজ জিসানের সামনেই আর যাবে না। কি মনে করে লোকটা আমাকে খেলার পুতুল? যেমনে নাচাবে তেমনেই নাচব আমি, একদম না। আমার নামও তিশাহুম। তিশাকে ওঠাতে না পেরে বিরক্ত হয়ে রেনু বেগম চলে গেল। এদিক দিয়ে ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। জিসান এসে দেখে সবাই আছে কিন্তু তিশা নেই। তাই নিশিকে জিজ্ঞেস করে, তিশা কোথায়? ভাইয়া ও এখনও ঘুমায়। আমরা অনেক ডেকেছি কিন্তু ও আসবে না। জিসানের মেজাজ গরম হয়ে গেল। তিশাকে ডাকার জন্য চেয়ার থেকে উঠতে নিলে আশা এসে বাদ সাধে। আরে কোথায় যাচ্ছেন? আপনি আগে নিজে নাস্তা করে নিন। ও বাচ্চা মানুষ, যখন খিদে লাগবে দেখবেন নিজেই দৌড়ে চলে আসবে। আশা আপু জিসানকে নাস্তা বেড়ে দিতে দিতে বলল কথাটা। জিসান নাস্তার প্লেটটা হাত দিয়ে সরিয়ে থ্যাঙ্কস
বাট আমি তিশাকে সাথে নিয়েই নাস্তা করব। আমার চিন্তা আপনাকে করতে হবে না, বলেই জিসান উঠে চলে গেল। আশার মুখটা দেখার মতো ছিল তখন। আর ডাইনিং টেবিলে বসা সবাই মিটমিট করে হাসতে লাগলো আশার এমন অবস্থা দেখে। জিসান সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় পথিমধ্যে রেনু বেগমের সাথে দেখা হয়। আরে জিসান, বাবা ভালি হলো, তোমার সাথে দেখা হয়েছে। জিসান স্মিত হেসে জিজ্ঞেস করে, কেন আন্টি? এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না। দেখ, কাল রাতেও কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এখনো নাকি কিছু খাবে না। আজ নাকি রুম থেকেই বের হবে না। গৃহবন্দী বাসিন্দা তিনি আজ। বুঝছ কিছু? জিসানের মাথাটা সকাল সকালই গরম হয়ে গেল। ওর মন চাইছে তিশাকে এখন মাথায় তুলে এক আছাড় মারতে। এতে হয়তো মনটা একটু শান্তি পেত। এই মেয়েটা আমাকে জ্বালাতে খুব মজা পায়। পরক্ষণে নিজেকে শান্ত করে রেনু বেগমকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি এখনই ওকে নিয়ে আসছি। আচ্ছা যাও, দেখ উঠাতে পারো কিনা। ঘুমকাতুর তিশা কোলবালিশকে জড়িয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ পেছনে দিয়ে কেউ ওকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে নিজের সাথে। জড়িয়ে ধরা ব্যক্তিটার হাত তিশার পেটের উপরে। তিশা কিছুটা বিরক্ত হয়ে হাতটা সরিয়ে দেয়। আসলে ও ভেবেছে হয়তো নিশি। কারণ নিশি তিশাকে ঘুমাতে দেখলে প্রায় পেছনে দিক দিয়ে এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকে। কিন্তু হাতটি আবারও তিশার পেটকে জড়িয়ে ধরে নিজের সাথে আরও চেপে ধরে। এবার তিশা ঘুম থেকেই বলে উঠে, আসব কি নিশি? সব সময় ভালো লাগে না। আমি কি তোর বর নেই? তুই আমাকে এভাবে জড়িয়ে ধরবি? জড়িয়ে ধরার এত শখ থাকলে আন্টিকে বল একটা বিয়ে করিয়ে দিবে। এসব বলে হাতটা আবার সরিয়ে দেয়। এবার তিশা অনুভব করে কেউ ওকে আবারও জড়িয়ে ধরে চুলে মুখ ডুবাচ্ছে গভীরভাবে। তিশার এবার মেজাজ গরম হয়ে যায়। লাফ দিয়ে উঠে একদম দাঁড়িয়ে যায়। জড়িয়ে ধরা ব্যক্তিটাকে না দেখেই বলে ফেলেমি, তোরা ভাই বোন এত লুচো কেন? এ কথা বলে যে না পেছনে ঘুরে, তিশা মুখ হাত দিয়ে চেপে ধরে জিসানকে সামনে দেখে। আপনি এখানে কি করছেন? জিসান মাথার নিচে দুহাত দিয়ে পায়ের উপর পা দিয়ে আরামে শুয়ে বলল, কি করছি মানে? তোর সাথে ঘুমাতে আসছি। এ কথা বলেই আমার হাত ধরে টান দিল। আমি বেসামাল হয়ে তার বুকের উপর গিয়ে পড়ি। উনিও সুযোগ পেয়ে আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে। শুনলাম তুই নাকি নাস্তা করবি না, হলুদে যাবি না, এমনকি এই ঘর থেকে আজ বের হবি না। সারাদিন ঘুমিয়ে কাটাবি। তাহলে আয় দুজনে একসাথেই ঘুমিয়ে থাকি। তুই একলা গৃহবন্দী থাকবি কেন? এতে বোর ফিল করবি। দুজনে একসাথে থাকলে আরো ভালো হবে। এই বাহানায় তোর সাথে আমি একটু রোমান্সও করতে পারব। কি বলিস? এই না না। আমি জিসান থেকে ছুটেই বলি, আমার আর দুদিনও ঘুম আসবে না। থাক। আমি ছুটে ওয়াশরুমের দিকে দৌড় দিল কিন্তু আর কত পাগলি পাগল করবি আমায়? তোর দিওয়ানা হয়ে অবশেষে পাগলাগারদে না যেতে হয়। জিসানের কথায় থমকে যাই। পেছনে তাকাতেই উনি কাছে এসে আমার ওড়নাটা আমার শরীরে জড়িয়ে দিয়ে রুম থেকে চলে যায়। হায় আল্লাহ! এতক্ষণ ধরে তার সামনে ওড়না ছাড়াই ছিলাম। আমার তো লজ্জায় এখন এক গ্লাস পানিতে ডুবে মরে যেতে মন চাইছে। উফ! ফ্রেশ হয়ে আমি নিচে চলে আসি। ওখানে জিসান এখনো আমার জন্য অপেক্ষা করছে। আমি জিসানের পাশের চেয়ারটা ছেড়ে অন্য চেয়ারে বসতে নিলে জিসান আমার হাতটা ধরে টান দিয়ে নিজের পাশে বসায়। আমি ভীষণ অবাক জিসানের এমন আচরণে। কারণ তখন আশেপাশে অনেক আত্মীয় স্বজন ছিল। তারা যে ব্যাপারটা দেখেনি এমন না, সবাই দেখেছে। জিসান উনার প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খাও। আমি এত খেতে পারবো না। আপনিই খান, আপনারটা। তুই খাবি? নাকি আমি খাইয়ে দিব?
জিসানের হুমকি স্বর আর স্থির দৃষ্টি আমার দিকে। আমি জিসানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আশেপাশে চোখ বুলালাম। আশেপাশে অনেক মানুষ। এখন না খেলে এই লোকটা সত্যিই সবার সামনে আমাকে খাইয়ে দিবে। কোনো বিশ্বাস নেই। তার চেয়ে ভালো নিজের হাতেই খাই। আর এসব দূর থেকে দাঁতে দাঁত চেপে আসা আপু দেখছিল আর জ্বলছিল। আমরা সব কাজিনরা মিলে রূপকদাদের উঠানে বসে গল্প করছিলাম। আজ রূপকদার হলুদ সন্ধ্যা। তাই সবাই মিলে আলোচনা করছে কে কি পরবে, কে কি করবে। আমিও বসে বসে নিশির সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ চোখ গেল বাড়ির গেটের দিকে। জিসান দাঁড়িয়ে আছে। রূপকদা ও তার কিছু ফ্রেন্ডসরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে সবাই রূপকদাকে টিজ করছে। হয়তো সুরভি ভাবির কথা বলছে, তাই তো ভাইয়ার মুখটা টমেটোর মতো লাল হয়ে যাচ্ছে। এসবের মাঝে আমার চোখ গেল জিসানের উপর। স্কাই ব্লু কালারের একটা শার্ট পরা, তবে কালারটা বেশ মানিয়েছে তাকে। হাতের দু আঙ্গুলের মাঝে সিগারেটটা চেপে রেখে কপালে আসা সিল্কি চুলগুলোকে বারবার হাত দিয়ে সরাচ্ছে। অদ্ভুত বিষয়, আজ কেন জানি তাকে দেখতে আমার ভীষণ ভালো লাগছে। সারাদিন তাকিয়ে থাকলেও মনে হয় ক্লান্ত হব না। উফ, এমন কেন হচ্ছে? হঠাৎ জিসানের চোখ পড়ে আমার ওপর। আমি সাথে সাথে চোখ সরিয়ে ফেলি। ছি, কি লজ্জার বিষয়। কিন্তু ব্যাটা খাটাইশ কি বুঝে গিয়েছে আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। হঠাৎ নীলুর চিৎকারে আমার আত্মা কেঁপে ওঠে, আর আমি তো ভুলেই গিয়েছিলাম। জমিলা কিছুক্ষণ আগে আমার হাতে মুড়ির একটা ঝুড়ি দিয়ে গিয়েছে। গ্রামের ভাজা মুড়ি, একটু অন্যরকম টেস্ট। কিন্তু কথার ঝুড়ির মাঝে মাঝে খেতে ভালোই লাগে। আসলে আমি জিসানকে দেখতে এতটাই মগ্ন ছিলাম যে মুড়ির কথা ভুলেই গিয়েছি। হঠাৎ নীলু এসে পেছনে থেকে ভো বলায় হাতের সব মুড়ি ঝুড়িসহ নিশুর শরীরে উপর পড়ে যায়। নিশিকে দেখে মনে হচ্ছে ও এইমাত্র মুড়ি দিয়ে গোসল করেছে। ঝুড়িটাও ওর মাথায়। নিশি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর রাগ দেখে আমি কানে ধরে সরি বলি, ইশারা করে। ঠিক ওই সময় রায়হান ভাই ওখান দিয়ে যাচ্ছিল। নিশির এই অবস্থা দেখে সামনে এসে দাঁড়ায়। নিশির পুরো শরীরে মুড়ির ছড়াছড়ি। এমনকি ওর হাতের কফিটাও মুড়িতে ভরে গিয়েছে। রায়হান ভাই কিছু মুড়ি মুখে নিয়ে বলে, টেস্ট তো ভালোই, তবে সাথে পেঁয়াজ, মরিচ, টমেটো আর চানাচুর হলে ভালোই হতো, কি বলিস? তিশা, ওগুলো বাদ রাখলি কেন? এ কথা বলে হনহন করে চলে গেল। আর এদিক দিয়ে বাকি সবাই হেসে কুটি কুটি নিশির অবস্থা দেখে। আমি তো অবাক। ভাইয়া এ সময় এ কথা কিভাবে বলল? এমনই নিশি ভীষণ রেগে আছে। এখন তো সব জাল আমার উপর তুলবে। আমি নিশির দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিল কিন্তু ব্যর্থ হলাম। নিশি এতক্ষণে তেড়ে আসতে লাগলো আমার দিকে। আমি ভয়ে দিল দৌড়। কিভাবে যেন পুকুর পাড়ে চলে আসলাম দৌড়াতে দৌড়াতে। রূপকদাদের এই পুকুরটা অনেক গভীর আর বড়। আমি আবার সাঁতার জানি না, তাই রূপকদা আমাকে এটার সামনে আসতে মানা করেছিল। আমি চলে যেতে নিব, ঠিক তখনই কেউ আমাকে ধাক্কা দিল, আমি পানিতে পড়ে যাই। আজ রূপকদার গায়ে হলুদ। সকাল থেকেই সবাই ব্যস্ত। বাড়ির উঠানে বিশাল জায়গা নিয়ে গায়ে হলুদের সব আয়োজন করা হয়েছে। তাজা ফুল, কাগজ আর ছোট ছোট বাল্ব ব্যবহার করা হয়েছে ডেকোরেশনে। এর পুরো ক্রেডিট রায়হান ভাইয়ের। খুবই অল্প সময় পুরো বাড়ির নকশা পাল্টিয়ে ফেলেছে। তাই তো আজ সবার মুখে মুখে রায়হান ভাইয়ের সুনামের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আহা, হলুদের জন্য আমরা মেয়েরা সবাই কলাপাতা কালারের শাড়ি পরেছি। এর সাথে খোপায় বেলি ফুলের মালা। শাড়ির লাল পাড়ের সাথে ম্যাচিং করে চুড়ি,
ব্লাউজ আর কপালে লাল টিপ পরেছি, তার সাথে সাজসজ্জা তো আছেই। সবাইকেই খুব সুন্দর লাগছে। আর ছেলেরা কাঁচা হলুদ কালারের পাঞ্জাবি পরেছে। এর মধ্যে জিসানের চোখ আটকে গেল একজন রমণীর দিকে। শাড়িতে কাউকে এত সুন্দর লাগে তা তো জিসানের জানাই ছিল না। আজ প্রথম তিশাকে শাড়িতে দেখল জিসান। তিশার থেকে আজ চোখই সরাতে পারছে না ও। বুকের ভেতর মনে হয় চিনচিন ব্যথা করছে, অজান্তেই হাতটা বুকের বাপাশে চলে গেল। জিসানের চোখে আজ তিশাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। এতটাই সুন্দর যে এই সৌন্দর্যের বর্ণনা করতে গেলে জিসানকে হয়তো আজ কবি হতে হবে। তাই মনের অজান্তেই বিড়বিড় করে বলে ফেলল, সুন্দরী, তোর ভয়ঙ্কর সৌন্দর্যে আমি ধ্বংস হয়ে যাব একদিন, দেখিস। তিশা নিচে আসতেই চায়নি আজ। সকালের ঘটনায় ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছে। কিছুতেই ভুলতে পারছে না, মনে পড়লে এখন হাত পা কাঁপে। ভাগ্য ভালো ছিল বলে এই যাত্রায় বেঁচে গিয়েছে। সকালে নিশির চিৎকারে জিসান সহ বাড়ির সবাই পুকুর পাড়ে দৌড়ে আসে। জিসানকে আসতে দেখে নিশি কান্না গলায় হাত দিয়ে ইশারা করে বলে, ভাইয়া, তিশা পুকুরে পড়ে গিয়েছে। এ কথা শুনে জিসান এক সেকেন্ডও অপেক্ষা করেনি, সাথে সাথে পুকুরে ঝাঁপ দেয়। পুকুর গভীর ছিল, পড়ার সাথে সাথে হাত পা চালিয়ে ও কিছুই করতে পারছিলাম না। নিঃশ্বাস ঠিকমতো নিতে না পারার কারণে চোখে যেন অন্ধকার নেমে আসছিল। মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। আমি হারিয়ে ফেলছি আমার সব আপন মানুষদের। চোখের সামনে ভেসে আসছে মায়ের কান্না মাখা মুখখানি, বাবার মলিন চেহারা, রায়হান ভাই, নিশি, নীলু আর সবশেষে জিসান। আমার চোখ বুঝে গেল। জ্ঞান ফিরার পর জানতে পারলাম, তখন জিসানের সাথে সাথে রায়হান ভাই ও পুকুরে ঝাঁপ দেয়। পুকুরটা বড় আর গভীর ছিল। আমি পুকুরের নিচে তলিয়ে যাবার আগেই জিসান আঁকড়ে ধরে আমাকে। আস্তে আস্তে জিসান ও রায়হান ভাই মিলে আমাকে উপরে উঠায়। কিন্তু আমি তখনও নিস্তেজ হয়ে পড়েছিলাম। পেট চেপে পানি বের করা হয়, কিন্তু নিঃশ্বাস তখনও আমার চলছিল না ঠিক মতো। জিসান মুখ দিয়ে নিঃশ্বাস দেওয়ার কিছুক্ষণ পর আমি লম্বা একটা নিঃশ্বাস ছাড়ি। কিন্তু শরীর খুব ক্লান্ত আর ভয়ে আমি নিজের জ্ঞান আবার হারিয়ে ফেলি। আর যখন জ্ঞান ফিরে আসে, চোখ খুলে দেখি মা বসে কান্না করছে। বাবা মাথার সামনে বসে আছে। ঘর ভর্তি মানুষ। সবার চেহারা দেখে মনে হচ্ছে কোনো ছোটখাটো টর্নেডো এসেছিল বাড়িতে, যার কবল থেকে খুব কষ্টে বেঁচে ফিরেছে। রূপকদাকে সবাই এক এক করে হলুদ ছোঁয়াচ্ছে। আমার সব কাজিনরা দুষ্টুমি করে রূপকদার পুরো মুখে হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দিয়েছে। সবাই এত পরিমাণ মিষ্টি খাওয়ালো যে এখন রূপকদা মিষ্টি দেখলেই নাক মুখ ছিটকে ফেলছে। বেচারা মনে হয় নিজের বিয়ের মিষ্টিটাও এখন আর খাবে না। কখন ধরে রূপকদার ফোন বেজে চলছে। সুরভি ভাবি কল করছে, কিন্তু এত মানুষের মাঝে ফোন তুলতে পারছিল না। অবশেষে টিকতে না পেরে ফোনটা রিসিভ করেই ফেলল। কি কথা হলো আল্লাহই জানে। রূপকদার চোখ বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ পর রায়হান ভাইকে ডেকে কানে কানে যেন কি বলল। রায়হান ভাই চোখমুখ কুঁচকে একটা বিরক্ত লুক নিয়ে রূপকদার দিকে তাকাল। আর রূপকদা হ্যাবলার মতো একটা হাসি দিল। আমি নিশি আর নীলু এক সাইডে দাঁড়িয়ে গল্প করছিলাম। হলুদের আয়োজন মোটামুটি শেষ। ব্যাকগ্রাউন্ডে গান চলছে। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম, তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম, তুই কানলে পড়ে কেমন করে হারাইয়া যাইতাম, ওরে মনের খাঁচায় যতন কইরা দিল মতরে ঠাই, এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই, ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে,
তুই যারে যা উইরা যারে অন্য খাঁচাতে। ও মাইয়ারে তুই অপরাধী রে। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। আমি ভীষণ অবাক, গায়ে হলুদে এই গানকে ছাড়ল, অথচ নিশি ও নীলুকে দেখে মনে হচ্ছে গানটা বেশ ভালোই লাগছে তাদের। আমি এদিক ওদিক তাকাতেই দেখলাম একজোড়া চোখ শুধু আমাকেই দেখছে। মাঝে মাঝে মনে হয় এই চোখ দুটোতে আমি যেন বিশাল এক সমুদ্র দেখতে পাই, যার ঢেউয়ের মিষ্টি তরঙ্গগুলো ক্ষণে ক্ষণে বেজে ওঠে, আর আমি হারিয়ে যাই তার মাঝে। আমি বেশিক্ষণ সেই চোখ দুটোর দিকে তাকাতে পারলাম, নামিয়ে ফেললাম সাথে সাথে। কেন বুঝে না এই লোকটি? আমি যে দেখতে পাই তার চোখে আমারই সর্বনাশ। নীলু তুই তিশার সাথে থাক, আমি একটু গলা ভিজিয়ে আসি। আরে নিশি, আমার জন্য ও একটা সফট ড্রিঙ্ক নিয়ে আসিস। তুই ওকে কেন অর্ডার দিচ্ছিস? তুইও যা, যেটা পছন্দ সেটা নিয়ে আসো। আর কখন ধরে দেখে আসছি তোরা দুজন কেমন চুইংগামের মতো লেগে আছিস আমার সাথে, বলতো সমস্যা কি? নীলু ও নিশু দুজন দুজনের দিকে তাকিয়ে মুখটা মলিন করে ফেলল। সাধে কি আমরা চিপকে আছি? আমাদের দুজনের জন্য ফরমান জারি করেছে তোর ওই ম্যাডনেস হিরো। সকালের দুর্ঘটনাটার জন্য তোকে এক সেকেন্ড একা যাতে না করি। তুই তো বেহুশ ছিলি, আর এ দিক দিয়ে জিসান ভাই আমাদের এমন ধোয়া ধুইছে। কাপড় ধোয়াতে বসালে তখন ভাই মনে হয় সাবান ছাড়াই কাপড় পরিষ্কার করে ফেলত। এবার বুঝলাম আমাকে কেউ ধাক্কা দিয়েছে, এটা শুনেই জিসান টেনশনে পড়ে গিয়েছিল। তাই হয়তো এ দুটো পাবলিককে আজ আমার বিনা বেতনে বডিগার্ড বানিয়ে ফেলছে। আজব মানুষ। পুরো বাড়ি এখন ভুতুড়ে বাড়ি মনে হচ্ছে। পানির জগ নিয়ে আমি বের হলাম, উদ্দেশ্য কিচেনের দিকে। কিছুক্ষণ আগেও কত শোরগোল শোনা যাচ্ছিল, আর এখন সব নীরব, নিস্তব্ধ। ক্লান্তিতে সবাই ঘুমিয়েও পড়েছে। পানি নিয়ে আসার সময় কিছু একটার ছায়া দেখতে পেলাম। আমি ভয়ে চিৎকার দিতে চাইলে কেউ একজন এসে আমার মুখটা চেপে ধরে। আমার সামনে 3 বান্দর দাঁড়িয়ে আছে, রায়হান ভাই, রূপকদা আর জিসান। এত রাতে তোমরা কোথা থেকে আসলে? আমার কথা শুনে রূপকদা একটু লজ্জা পেল বলে মনে হল। আমতা আমতা করে বলল, তোর ভাবির সাথে দেখা করতে গিয়েছিলাম। ও তাই নাকি? তাহলে এই দুজন কার সাথে দেখা করতে গিয়েছে? তোমার শালীদের সাথে। আমি হেসে উঠলাম। রায়হান ভাই আমাকে একটা ধমক দিল, বেশি কথা বলিস তুই। আগে বল এত রাতে এখানে কি করিস? তোকে না বলেছি একলা কোথাও যাবি না? কথা শুনিস না কেন তুই? যা রুমে যা এখন। আমি তো পানি নিতে বের হয়েছিলাম। একলা কেন আসলি? নীলু বা নিশিকে সাথে করে বের হতে পারলি না? আমরা না হয় অন্য কেউ হলে তখন কি করতি? আর এভাবে কখনো বের হবি না। ঠিক আছে। বলেই রায়হান ভাই ও রূপকদা চলে গেল নিজেদের রুমের দিকে। আমার মেজাজ গরম হয়ে গেল। আমিও চলে যেতে নিলে জিসান আচানক সামনে এসে দাঁড়ায়। আমাকে হাত দিয়ে ইশারা করে বলে, 5 মিনিট তোর কাছে আছে। রুমে জগটা রেখে ছাদে আসো। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কেন? তোকে আসতে বলছি আসবি, এত প্রশ্ন করতে বলেনি। ছাদে এত রাতে ভূত আছে। আমি যাব না। তোর লাইফের ভূতত আমি, তাই এখন ছাদে না আসলে ঘাড় মোটকে ফেলব। বুঝলি? জিসান দাঁতে দাঁত চেপে বলে। ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠছি। ভয় ভীষণ ঘাম ছুটছে। উফ, কেন যে বের হলাম, আর এর সামনেই বা কেন পড়তে গেলাম?
ছাদের ভেতরে ঢুকে দেখি কেউ নেই, যাক বাঁচলাম বলেই। চলে যেতে নিলে কেউ আমার হাতটা টান দেয়। এটা আর অন্য কেউ না, জিসানি। আমি গিয়ে জিসানের বুকের উপর গিয়ে পড়লাম। আমার কোমরকে আঁকড়ে ধরে তার বাহুডোরে আবদ্ধ করে ফেলল। তার স্থির দৃষ্টি আমার মুখের দিকে, আর আমার চোখ দুটো তার পাঞ্জাবির বোতাম খোলা উন্মুক্ত বুকের দিকে। পৃথিবী ধ্বংস কার জন্য হবে জানি না, কিন্তু আমাকে ধ্বংস তুই করবি, মনে রাখিস। জিসানে কণ্ঠ ভেসে এল। আমি অবাক নয়নে এবার তার দিকে তাকালাম। কি সব বলছে? পাগল হয়ে যায়নি তো? আমি তাকে কিভাবে ধ্বংস করব? মনে মনে ভাবে তিশা। হঠাৎ আমাকে টেনে ছাদের গ্রিলের সাথে চেপে ধরল। জিসানের চোখ আজ যেন অন্য কথা বলছে। জিসান আজ আমার কাছে কেমন রহস্যময় লাগছে, কেমন এক গম্ভীরতা ভেসে উঠছে কথায়। আমার কাঁধের কাছে মুখটা এনে ফিসফিসিয়ে বলে, প্রেমিকার কিছু কিছু জিনিস নাকি প্রেমিকের কাছে ভালো লাগে। আমার কাছে তোর সব কিছুই কেন এত ভালো লাগে বলতো? কাঁধে জিসানের গরম নিঃশ্বাস পড়ছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি একটু নাড়াচাড়া করাই। হাত দুটো আরো শক্ত করে চেপে ধরল। কাঁধ থেকে উঠে গলায় টুকরো টুকরো চুমু আঁকতে লাগল। আমি চোখ দুটো বন্ধ করে ফেললাম। তোর ভয়ার্ত মুখের প্রেমে আমি বারবার পড়ি, জানিস। ভয় যখন তুই চোখ দুটো বারবার বন্ধ করিস আর খুলিস, সেটা দেখে আমার তোর আরো কাছে আসতে মন চায়। কেন বলতো? নিজের গাল দিয়ে আমার গালের সাথে স্লাইড করে বলে, একটু ভালোবাসা দিবি আমায়, যে ভালোবাসা পেয়ে আমি ভুলে যাব তোকে না পাওয়ার বেদনায় কাটানো রাতগুলোর কথা। যে ভালোবাসায় থাকবে সীমাহীন ভালোবাসা, অনুভূতি, যা দিয়ে আমি পার করতে পারবো সারাটা জীবন। আমার হাত দুটো ছেড়ে দিয়ে আমার কোমরটা ধরে নিজের সাথে চেপে ধরে। আমার চুলগুলো মুঠো করে মুখটা তুলে ধরে নিজের মুখের কাছে। কি নিষ্ঠুর তুই! কেমন করে পারিস আমাকে ভুলে যেতে? আমি কেন পারি না? তাহলে তো এই দহনে এত বছর জ্বলতে হতো না। আমার কপালে নিজের কপাল রেখে কর নেশা আছে তোর মাঝে বল না। মদের নেশাও এর কাছে কিছুই না। তোকে পাওয়ার নেশা যে এত তীব্র হবে জানা ছিল না। কিন্তু এই নেশায় আমি ডুব দিতে চাই, আর ভাসাতে চাই নিজেকে দূর থেকে দূরান্তে। জিসানের ঠোঁট আমার ঠোঁটে ছুঁই ছুঁই করছে। তার এই মাতাল করা ছোঁয়ায় আমার শরীরের শিরায় শিরায় এক অদ্ভুত শিহরণ জেগে উঠছে। জিসানের হাতের প্রতিটি স্পর্শে আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। মনের মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো তোলপাড় শুরু হয়ে গেল। তার দিকে তাকাতেই আমার ঠোঁট দুটো কেঁপে উঠল। আর জিসান আমার দিকে নেশা ভরা চোখে একদৃষ্টিতে এখনো তাকিয়ে আছে। আমার আর সহ্য হচ্ছিল না, মনে হল আমি মনে হয় আজ নিজেও জিসানের নেশায় পড়ে যাচ্ছি। এখান থেকে না গেলে নিজ ইচ্ছায় বিষ খেয়ে ফেলব। আর এই বিষের তীব্রতা অনেক তুখর। আমাকে মারবে না, তবে বাঁচতেও দেবে না। তাই নিজেকে জিসান থেকে ছুটানোর বৃথা চেষ্টা করতে লাগলাম। কাঁপা কাঁপা গলায় বলেই ফেললাম, আমি নিচে যাব। জিসান আমার কানের কাছে নিজের মুখটা এনে ফিসফিসিয়ে বলল, চিন্তা করিস না, আমি এত তাড়াতাড়ি আমার বিষ তোকে দেব না। কিন্তু যেদিন দেব, তুই নিজ ইচ্ছাই পান করবি। আজ তো তোকে নিয়ে শুধু জ্যোৎস্না স্নান করব। আমি অবাক দৃষ্টিতে জিসানের দিকে তাকালাম। আর উনার ঠোঁটে ফুটে উঠল একটা বাঁকা হাসি। ছাদেই জিসানের হাতের উপর মাথা রেখে চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। খুব ক্লান্ত লাগছিল। জিসান আগে থেকেই একটা মাদুর বিছিয়ে রেখেছিল আজ সারারাত ছাদেই কাটাবে বলে। অনেক চেষ্টা করেও আমি যেতে পারিনি। জিসান ঘুমান্ত তিশার দিকে তাকিয়ে আছে। বারবার ফিরে আসি আমি তোকে পাওয়ার লোভে, কোনো এক জ্যোৎস্নাময় রাতে তুই আমার হবি এই আশ্বাস নিয়ে। ঘুম আসে না আমার চোখে ঘোর লেগেছে মনে।
তোর সুবাস ছড়িয়ে পড়েছে এই যুবকের বনে। জিসান তিশার কপালে একটা চুম দিয়ে খোলা আকাশের সেই চাঁদের দিকে তাকায়। জিসানের মুখে এক রহস্যময়ী হাসি। আমার চাঁদটাও মেঘের আড়ালে লুকিয়েছিল, আস্তে আস্তে আমি মেঘগুলো সরিয়ে চাঁদকে আমার নিজের করে ফেলব। আমি বলছিলাম না এখন আর কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। 4 বছর আগে আমার জেদের কারণে সবাই তোর কাছ থেকে আমাকে আলাদা করে ফেলছে, তখন আমি নিরুপায় ছিলাম, কিন্তু এখন না। আমি আমার কোনো বোকামি কাজ দিয়ে তোকে হারাতে চাই না। তোকে পাওয়ার জন্য কিছু শর্ত ছিল, সেই শর্তের মধ্যে একটা শর্ত আমি কাল ভেঙে দেব, যার শুরু আমি আজ সকাল থেকেই করে দিয়েছি। আজ সকালে তিশাকে জিসানেই ধাক্কা দিয়েছে। আমি তোকে ভয় দেখাতে চেয়েছিলাম, আরও একটা কারণ আছে যা কাল সকালে বুঝতে পারবি। কিন্তু একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে জান। আমি জানতাম না পুকুরটা এতটা গভীর হবে। সরি জান, জানলে এতটা রিস্ক নিতাম না। তিশার দিকে তাকিয়ে। কিন্তু আমি যা করছি তোর জন্য, তোকে পাওয়ার জন্য, এখন তুই আমার হওয়া সত্ত্বেও আমার না। তাই তোকে পুরো পাওয়ার জন্য যা যা করতে হবে তা আগেও করেছি, এখনও করব। তুই কি কখনো ভেবেছিস আমি যাওয়ার পর থেকে কেন কোনো ছেলে তোকে আজ পর্যন্ত প্রপোজ করেনি? বিস্ময়কর হাসি দিয়ে জিসান, তোর আশেপাশে আমি কোনো ছেলেকে কখনো এলাউড করেনি। আমি দূরে থাকলেও আমার জিনিস কিভাবে সুরক্ষিত করতে হয় আমি জানি জান। আর এখন তোকে কিভাবে আমার করতে হবে তাও জানি। জিসানের মুখে এখনো সেই রহস্যময় হাসি। জিসান গুনগুন করে গান করছে আর ভাবছে এখন শুধু সকাল হবার পালা। পুরো বাড়ি নিস্তব্ধ, বিয়ে বাড়ি শোক বাড়ির মতো মনে হচ্ছে। ড্রয়িং রুমে ভিড় জমিয়েছে তিশা ও জিসানের বাবা মা সহ অনেকে। তিশা মাথা নিচু করে আর্ট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কিছুটা ভয় আর কিছুটা লজ্জায় আসার হয়ে পড়ছে। বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে কোনো আদালত বসেছে এখানে। সাক্ষী প্রমাণ সব বহাল দশায়। বিচারকও উপস্থিত। কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে অপরাধী তিশা। বাড়ির মেহমানদের এক একটা কটূক্তি প্রশ্নে তিশার চোখ দিয়ে নীরবে পানি পড়ছে। কিন্তু মুখ ফুটে তিশা কিছুই বলতে পারছে না। কি বা বলবে, যেখানে নিজের বাবা মা আর বাড়ির সকল বড়রা উপস্থিত। আর তাদের সামনেই ওকে কাল রাতে ও কোথায় ছিল, কার সাথে ছিল, এসব বলে জেরা করা হচ্ছে। কাল পুরো রাত তিশা জিসানের সাথে ছিল। হয়তো সবাই যা মনে করছে তেমন কিছুই হয়নি ওদের মধ্যে, তবু কেউ বিশ্বাস করতে নারাজ। তিশার কথার কোনো দামই দিল না কেউ। হয়তো দেওয়ার মতো নয়। কাল রাতে তিশা ও জিসান দুজন ছাদেই ছিল। তিশা ঘুমিয়ে পড়লেও জিসান ঘুমায়নি। সারা রাতে জেগে কাটিয়ে দিল প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে। ভোর রাতে জিসান তিশাকে কোলে করে ওর রুমে রেখে আসে। আর এসবই স্বচক্ষে দেখেছে একজন, সে হল মিসেস সেলিনা অর্থাৎ আশার মা। তাই সকাল হতে না হতেই তার আহাজারি শুনে সবাই ড্রয়িং রুমে হাজির হল। জিসানকে প্রথম দেখায় তারও ভালো লেগেছিল। একত ছেলে হ্যান্ডসাম, তার উপর ধনী, এত সোনায় সোহাগা। তার উপর নিজের মেয়ের মতিগতি দেখে বুঝতে পেরেছিল আশা যে জিসানকে পছন্দ করে। কিন্তু জিসানের তিশার সাথে এত মেলামেশা একদমই চোখে সহ্য হচ্ছিল না। একটা সুযোগ খুঁজছিল তিশাকে আপাদমস্তক ধুয়ে দিতে। আর আজ পেয়েও গেল। তাছাড়া মিসেস সেলিনা ছলে বলে কৌশলে অনেকভাবে জিসানের মাকে আশা আর জিসানের রিলেশনের কথা বলতে চেয়েও বলতে পারেনি। তার উপর কালকের ঘটনা। তিশাকে বাঁচাবার জন্য জিসানের এমন ছটফটানিতে তার খুব বিরক্ত লাগল। কিন্তু তিশা নিঃশ্বাস নিতে পারছিল না বলে জিসান নিজেই তিশার ঠোঁটে ঠোঁট লাগিয়ে নিঃশ্বাস দেওয়ার ঘটনায় উনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন আরও।
ওখানে ওর বাবা মা, ভাই, বন্ধুবি সবাই ছিল, তাদের থেকে বেশি এই ছেলের এত কিসের দরদ? তা বুঝে উঠতে পারছে না মিসেস সেলিনা। এখন কি তিশার পানিতে পড়ার ঘটনাও তার ঢং মনে হচ্ছে? মিসেস সেলিনা রূপকের মাকে উদ্দেশ্য করে বললেন, আপা তোকে বলছিলাম না, এই মেয়ের চালচলন আমার একদম ঠিক মনে হচ্ছে না। তুই তো তখন আমার কথা কানেই নিলি না। এখন দেখ, আগে যদি জানতাম তোদের অনুষ্ঠানে এ ধরনের মেয়ে আসবে, তাহলে আমার মেয়েকে নিয়ে কখনো আসতামই না এমন পরিবেশে। জিসানের মা উত্তেজিত স্বরে শুধাল, এসব কি বলছেন আপনি? কারো সম্পর্কে না জেনে কিছু বলা একদম ঠিক না। দেখুন আপা, আমি না জেনে কিছুই বলছি না। এই মেয়েকে আমি নিজে বহুবার আপনার ছেলের সাথে ইটিসপিটিস করতে দেখেছি। আপনিই বলুন বড় ভাইয়ের বন্ধুর সাথে কিসের এত মেলামেশা? তার উপর একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে সারারাত বাহিরে কাটিয়ে আসবে, আর এসে বলবে আমরা তো শুধু চন্দ্রবিলাস করতে গিয়েছি আর কিছু না। এসব কথা কি আদৌ বিশ্বাসের যোগ্য বলুন? কি সম্পর্ক এদের? দেখে তো ভাই বোনের সম্পর্ক মনে হচ্ছে না। তাহলে? মিসেস সেলিনার কথাগুলো এতক্ষণ তিশার বাবা মা নিশ্চুপ করে শুনছিল, কিন্তু মুখে কিছু বলেনি। কিন্তু এখন আর চুপ থাকতে পারল না। উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে তখনই দরজার সামনে জিসানের কথা শুনে থেমে গেল। জিসান তিশাকে রুমে রেখেই ফ্রেশ হয়ে রায়হান ও রূপককে নিয়ে বাহিরে গিয়েছিল। কালকের পর সবাই চলে যাবে। এখানে আসার পর গ্রামটা দেখা হয়নি জিসানের একবারও। তাই ওদের নিয়ে গ্রাম দেখার জন্য সকাল সকালই বের হয়ে গেল। কিন্তু নিশির ফোনে বাড়ির দিকে রওনা দিল আবার। নিশি জিসানকে ফোন দিয়ে ফোনটা অন করে রেখে দিল। আর ফোনের ওপর পাশ থেকে জিসান এতক্ষণ কি হলো সব শুনতে পাচ্ছিল। জিসান ও রায়হান সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাইকে দেখে তিশা দৌড়ে জড়িয়ে ধরল। এতক্ষণের চাপা কান্নাটা এখন আর আটকে রাখতে পারল না। কান্না করতে করতে হিচকি উঠে গেল তিশার একেবারে। রায়হান বোনের মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে লাগল। রাগে রায়হানের চোখমুখ লাল হয়ে গেল। কিন্তু জিসান ভাবনাহীন। জিসান ডাইনিং টেবিলের সামনের বেসিনে গিয়ে মুখটাতে পানির ঝাপটা দিতে লাগল। কালরাত না ঘুমানোর কারণে মাথাটা এখন ব্যথা করছে। জিসান মনে মনে ভাবছে তার ঘুমানো দরকার, মিনিমাম 2 ঘন্টা হলেও। মুখ ধুয়ে ভেজা মুখ নিয়ে তিশার সামনে এসে দাঁড়াল। তিশার গায়ে জড়ানো ওড়নাটার একাংশ দিয়ে মুখটা মুছতে লাগল। এটা দেখে তিশা সহ উপস্থিত সবাই হা হয়ে তাকিয়ে থাকল। আর মিসেস সেলিনা আবারও জোরে জোরে চেঁচামেচি করতে লাগল, দেখলেন দুলাভাই, রূপকের বাবা কতটা বেহায়া এ ছেলে, বড় ছোট কিছু মানে না। মুখ মুছতে মুছতে জিসান বলে উঠল, কেন আন্টি এখানে বেহায়ার কি দেখলেন? আমি তো জাস্ট মুখটাই মুছলাম, কিসটিস তো করেনি, নাকি জড়িয়ে ধরেছি। জিসানের বাবা রাগান্বিত স্বর শোনা গেল। ছেলের কাণ্ডে তিনি অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ছেন। সরি বাবা। শুরু কিন্তু উনিই করছে। আর তাওহিদ মাথায় হাত দিয়ে বসে আছে। এরপর এখানে কি হবে তা ওর ভালো করে জানা আছে। ভাইয়ের রগে রগে চেনা ওর। তাই নীরব দর্শক হিসেবে বসে আছে নেক্সট সিন দেখার জন্য। জিসানের বাবা উঠে চলে যাওয়ার সময় মিসেস সেলিনাকে উদ্দেশ্য করে বললেন, আপনার যা জানার আমার ছেলের থেকে জেনে নিন। ও আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে আশা করি। তার পিছনে পিছনে জিসানের মা ও তিশার বাবা মাও চলে গেলেন। মিসেস সেলিনা সহ ড্রয়িং রুমে উপস্থিত সবাই খুব অবাক হল। তারা ভাবছে এ কেমন পরিবার? তাদের ছেলে মেয়ে এমন একটা কাজ করল অথচ শাসন করা তো দূরে থাক কিছুই বলল না।
আর তারাই বাকি বলবে, এতদিন যেটা কাউকে জানতে দেয়া হয়নি, এখন সবাই জেনে যাবে। কিন্তু ভাবার বিষয়, জিসান কিভাবে এটা তুলে ধরবে, কারণ জিসানের স্বভাব সম্পর্কে ওর ফ্যামিলির ধারণা আছে, বরং এখানে তারা উপস্থিত থাকলে তাদেরই লজ্জা পেতে হবে। কারণ তাদের ছেলে জেতিশার সময় অনেকটা বেহায়া হয়ে যায়। তাই যে যার যার কাজে চলে গেল। তাদের জানার কোনো ইচ্ছা নেই তাদের ছেলে মেয়ে রাতভর কি করেছে। এদিক দিয়ে জিসান তিশাকে উদ্দেশ্য করে কটূক্তি সুরে জিজ্ঞেস করে, কি রে, এত চোখের পানি কোথায় পাস বলতো? তোকে তো মরুভূমিতে ছেড়ে দিল, সেখানে ছোটখাটো একটা সমুদ্র বানিয়ে ফেলতে পারবি। জিসান, জাস্ট শেট আপ। দেখতে পাচ্ছিস না ওর অবস্থা? রায়হান বিরক্ত সুরে বলল। আমি কি দেখব? তুই দেখো কিভাবে গঙ্গা যমুনা ছাড়ছে। মনে হয় জামাই মারা গিয়েছে। আরে আমি মারা গেলেও ও এত কান্না করবে না তোর বোন, যতটা এখন কাঁদছে। এই ছেলে এই। তুমি মারা গেলে ও কেন কাঁদবে? কি সম্পর্ক তোমাদের? এমন ভনিতা না করে তাড়াতাড়ি বলো। বন্ধুর বোনের সাথে এমন অবাধ্য চলাফেরা করতে লজ্জা করে না? তোমার বোনের সাথে রায়হান যদি এমন করত তাহলে? এবার জিসান একটু রেগে গেল। তিশার হাতটা ধরে মিসেস সেলিনার সামনে এসে দাঁড় করাল। কি বললেন আপনি? রায়হান কেন আমার বোনের সাথে এমন করবে? আর আমারই বা কেন লজ্জা পাওয়া দরকার বলে মনে করছেন? ও আমার বউ, আর আমার বিবাহিত স্ত্রীর সাথে আমি কি করব না করব এখন কি আপনাকেও বলতে হবে? নাকি লাইভ দেখাতে হবে? তিশার কোমরটা আঁকড়ে ধরে নিজের সাথে চেপে ধরে কথাটা বলল জিসান। আর তিশা সে তো এখনো চুপ। তিশা খুব ভালো করেই বুঝে ফেলেছে, আজ আর জিসানকে সত্য বলতে কেউ আটকাতে পারবে না। জিসানের মুখে এ কথা শুনে মিসেস সেলিনা, রূপকের বাবা মা সহ সবাই অবাক। কি বলছে এসব? রূপকের বাবা মা রায়হানের দিকে তাকায়। রায়হান চোখের ইশারায় বুঝায়, কথাটা সত্য। কি যা তা বলছ? নিজের পাপ লুকাবার জন্য এখন বিয়ের ঢোল বাজাচ্ছ? তোমার সাথে ওর আবার কবে বিয়ে হলো? তুমি তো আসলেই 2 দিন আগে, তাহলে বিয়ে কখন হলো? রায়হান গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, 4 বছর আগে। মানে জিসান যেদিন প্যারিস যাবে সেদিনই ওদের বিয়ে হয়। সম্পর্কে এখন ওরা হাজব্যান্ড ওয়াইফ। কি বুঝলেন আন্টি? আর কোনো প্রশ্ন আছে আপনার? মিসেস সেলিনা সহ সবার মুখ এখন বন্ধ হয়ে গেল। এখন বুঝতে পারল সবাই, কেন জিসান ও তিশার পরিবার ওদেরকে কিছু বলল না। তিশার চাচা রায়হানের কাছে এসে, তাহলে এ কথা আমাদের কেন বলিসনি? আমরা কি এতটাই পর তোদের? না চাচা, আসলে তখন পরিস্থিতিই এমন ছিল। আর তিশার শর্ত ছিল এই বিয়ের কথা আপাতত কাউকে না বলতে। তাছাড়া তিশা তখন খুব ছোট ছিল, আর আমরাও ভেবে দেখলাম এটাই ঠিক। তাই কাউকে কিছুই বলেনি। আমরা চেয়েছিলাম জিসান আসলে একেবারে ধুমধাম আয়োজন করে তোমাদের সবার আশীর্বাদে আবার ওদের বিয়ে দেব। আর কিছুই না। আজও বলতে চাইনি, কিন্তু আজও পরিস্থিতি এমন হলো যে না বলে উপায় নেই। বিনা কারণে আমার বোনের সম্পর্কে আর কোনো আজেবাজে কথা আমি মোটেও টলারেট করব না। এরপর কিছু হলে আমাকে দোষ দিতে পারবেন না চাচা। রায়হান পানিটা খেয়ে চলে গেল। জিসানকে তিশার সব কাজিনরা গিরে ধরেছে। আরে জিজু, আপনি এতদিন কই ছিলেন? আগে কেন বললেন না? আপনি আমাদের জিজু হন। কেন বললে কি হতো? তিশার দিকে আর চোখে তাকিয়ে ঠোঁটের কিনারায় বাঁকা হাসি নিয়ে জিজ্ঞেস করল। আবার জিগায়, এতদিন জামাই আদর থেকে বঞ্চিত হতে হতো না আপনার? আর এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেমও করতে হতো না নিজের বউয়ের সাথে? আমরাই সুযোগ করে দিতাম। তিশার কাজিনদের কথা শুনে জিসান হেসে উঠল। কিন্তু তিশার মাথাটা গরম হয়ে যাচ্ছে।
এতক্ষণ মিসেস সেলিনার কথায়ও এত মেজাজ গরম হয়নি যতটা জিসানের ওই বাঁকা হাসির পেছনে কারণটার জন্য হচ্ছে এখন। এতক্ষণ ধরে এত কিছু সহ্য করে কি লাভ হল? সত্যটা বলবে না বলেই তো চুপ ছিলাম, কিন্তু এই জিসান এসে সব আশা আমার ভেনিস করে ফেলল। জিসান থেকে বাঁচা এখন সহজ হবে না। আগে উনার আমার রিলেশনের কথা কেউ জানত বলে কিছুটা দূরত্ব বজায় রাখত, কিন্তু এখন তো মনে হয় গ্রিন কার্ড পেয়ে গিয়েছে, সব বেহায়াপনার লিমিট ক্রস করে দেবে, আর ভুগতে হবে আমাকে উনার অত্যাচারে। আল্লাহ বাঁচাও আমায়। কেন এই লোকটাকে আমার গলায় ঝুলিয়ে দিল? জিসান ভালো করেই বুঝতে পারছে তিশা মনে মনে কি ভাবছে, তাই তিশার কাজিনদের উদ্দেশ্য করে বলে, সমস্যা নেই আমার কিউটি শালিরা, তখন দিতে পারনি তো কি হয়েছে, এখন দিবে। জিসানের কথায় তিশার কাজিনরা মুখ চেপে একটা হাসি দিল, আর তিশা অবাক। শোনো, এখন তোমরা আমার একটা উপকার কর, আমি ঘুমাবো মিনিমাম 2 ঘন্টা, তোমরা জাস্ট খেয়াল রেখ এই 2 ঘন্টায় আমাকে যাতে কেউ ডিস্টার্ব না করে, ওকে? তাহলে আমি প্রমিস করছি কাল তোমাদের আইসক্রিম পার্টি দেব। সবাই একাধারে চিল্লিয়ে উঠল, ইয়া হুহু হুবলে, বেস্ট জিজু আমাদের। জিসান ওদের সবার সামনে থেকে তিশার হাতটা ধরে তিশার কাজিনদের চোখ টিপ মেরে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। সবাই ও করে পিঞ্চ মারল, আর এদিক দিয়ে তিশা জিসানের কাছ থেকে নিজের হাতটা ছুটাতে ব্যস্ত। আরে আমাকে এমন আটার বস্তার মতো কেন টানছেন? কেউ দেখলে কি মনে করবে? কেউ কিছুই ভাববে না, সবার মুখে সুপার গ্লু মেরে দেয়া হয়েছে। আর আমার বউকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব, কার বাপের কি যায়? আর কি বললি তুই? জিসান তিশাকে রুমের ভেতর এনে দরজাটা লক করে দিল, পেছনে ঘুরে তাকালো তিশার পানে, বলল, সিরিয়াসলি? তুই আটার বস্তা? আয় তো দেখি। এটা বলেই তিশাকে কোলে তুলে নিল। করছেন কি? নামান আমাকে। কেন? কি হয়েছে? একটা ভ্রু উঁচু করে এমনভাবে জিজ্ঞেস করল, মনে হয় কিছু বুঝে না জিসান। নিরীহ প্রাণী সে। কেন মানে কি? নামান আমাকে। এভাবে কোলে তোলার কারণ কি? দেখতে হবে না আমি আমার বউটার ভার সামলাতে পারবনি, তাই চেক করছি। মানে কি? আমি কিন্তু একদমই মোটা না। তাই তো দেখছি, না খেয়ে যে ফিগার বানিয়েছিস, উফ, এতে তো আমি আরো পাগল হয়ে যাব। জিসান তিশাকে এক চোখ টিপ মেরে। জিসানের এমন পিঞ্চ মারা কথায় তিশার গা জ্বলে যাচ্ছে। তিশা জিসানের কোলেই ছটফটাতে লাগল নামার জন্য। তিশার এসব দেখে এবার জিসান রেগে গেল। আর একবার যদি এমন ব্যাঙের মতো লাফালাফি করবি, তাহলে সোজা বারিন্দা দিয়ে নিচে ফেলে দেব। তখন কিন্তু হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকতে হবে, আমার অবশ্য সমস্যা নেই। আমি তখন কোলে করে তোকে সব জায়গায় নিয়ে যাব। কি বলিস, ফেলব? জিসানের কথা শুনে তিশা ভয়ে জিসানের গলাটা জড়িয়ে ধরে মাথা নেড়ে না বলল। জিসান তিশাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আমি একটু কনফিউজডে আছি। জানিস? তিশা ভ্রুটা কুঁচকিয়ে বিশাল এক প্রশ্নবোধক চিহ্ন আনল মুখে। জিসান তিশার একদম মুখের সামনে এসে জিজ্ঞেস করল, তুই কি আমার ভার নিতে পারবি? আমি খুব চিন্তিত এটা নিয়ে। জিসান তিশার দিকে একবার ভালো করে তাকিয়ে তিশার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তোকে বেশি করে খেয়ে দে আরও একটি গোলুমলু করে তুলব, তখন হয়তো সমস্যা হবে না, কি বলিস? জিসান তিশার দিকে তাকিয়ে দেখল, তিশার মুখে এখনো সেই প্রশ্নবোধক চিহ্ন। জিসান দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলল, তোকে বুঝানো আর কলা গাছে দড়ি দিয়ে মরা একই কথা। বাদ দে। শোন, আমি ঘুমাবো, আমার মাথাটা টিপতে থাক।
আর একটা কথা, দাঁতে দাঁত চেপে, খবরদার এখান থেকে এক পাও নড়বি না। আর উঠে তোকে না পেলে খুন করে ফেলব আমি। বুঝলি? জিসানের এ ধরনের কথায় তিশার চোখ বড় বড় হয়ে যায়। জিসান তিশার কলে মাথাটা রেখে কোমরটা জড়িয়ে পেটের মধ্যে একটা কিস করে, এতে তিশা কিছুটা কেঁপে উঠে। জিসান আরও একটু টাইট করে জড়িয়ে ধরে। জিসানকে নিজের কাছ থেকে এক চুলো সরাতে না পেরে মনে মনে ভাবে শুরু হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে তিশা জিসানের মাথা টিপতে টিপতে 4 বছর আগের ভাবনায় ডুব দিল। চলবে।